নমস্কার বন্ধুরা, আজকের গল্প মালপোয়া। সকাল থেকেই ললিতা দেবীর কোমরের ব্যথাটা খুব বেড়েছে। বয়স হয়েছে, তার ওপর আজ ভোর 4টে থেকে তিনি রান্নাঘরে। উনুনটা বেশ কয়েকবার নিভে যাচ্ছিল। কয়লার ধোঁয়া চোখে লেগে জল বেরিয়ে এসেছিল তার, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। আজ তার একমাত্র ছেলে অনিরুদ্ধ ফিরছে। দীর্ঘ 7 বছর পর আমেরিকার শিকাগো থেকে ছেলে ঘরে আসছে। সাথে আসছে তার স্ত্রী নীলাশা। ললিতা দেবী কাঁসার গামলায় চালের গুঁড়ো, সামান্য ময়দা, মৌরি আর ঘন করা দুধ দিয়ে গোলাটা তৈরি করছেন। এই মালপোয়ার গোলাটা ঠিকঠাক হওয়া খুব দরকার। বেশি পাতলা হলে কড়াইয়ে ছড়িয়ে যাবে, আবার খুব বেশি ঘন হলে ভেতরে রস ঢুকবে না। অনিরুদ্ধ ছোটবেলায় যখন স্কুলে পড়তো তখন থেকেই এই মালপোয়া ছিল তার খুব প্রিয়। সে বলতো, মা, তোমার হাতের মালপোয়া খেলে মনে হয় স্বর্গে আছি। তোমার হাতের মালপোয়া সবচেয়ে সেরা। বসার ঘরে অনিমেষবাবু চশমাটা নাকের ডগায় নামিয়ে খবরের কাগজটা ভাঁজ করার চেষ্টা করছেন। তিনি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন, তারও উত্তেজনার শেষ নেই। তিনি ভেতর থেকে হাঁক দিলেন, ওগো, রসটা কি বেশি কড়া হয়ে যাচ্ছে? চিনি কিন্তু এখন অনেক দামি, নেবে দিও। ললিতা দেবী রান্নাঘর থেকেই উত্তর দিলেন, আরে রাখো তো তোমার হিসাব। ছেলে 7 বছর পর আসছে, তাও আবার বৌমাকে নিয়ে। এখন কি কৃপণতা সাজে? তুমি বরং ওই ধুলোমাখা সোফার কভারটা একবার ছেড়ে দাও। বৌমা আসবে, শহর থেকে আসা মেয়ে, নোংরা দেখলে কি ভাববে বলো তো? অনিমেষবাবু উঠে গিয়ে একটা পুরনো কাপড় দিয়ে সোফাটা মুছতে শুরু করলেন। ঘরের কোণে জমে থাকা মাকড়সার জালগুলো সরানোর সময় ভাবলেন, এই 7 বছরে বাড়িটা অনেক জীর্ণ হয়ে গেছে। চুনকাম করানো হয়নি অনেকদিন অর্থের অভাবে। অনিরুদ্ধ টাকা পাঠাতে চেয়েছিল, কিন্তু অনিমেষবাবু আত্মসম্মানের খাতিরে কখনো টাকা নিতে চাননি। সকাল 10টা নাগাদ গেটের সামনে একটি বড় এসি ট্যাক্সি এসে দাঁড়ালো। গাড়ির শব্দ শুনেই ললিতা দেবী হাতের খুন্তি ফেলে দ্রুত বারান্দার দিকে ছুটলেন। আঁচল দিয়ে মুখের ঘামটা মুছে নিয়ে দরজায় দাঁড়ালেন। গাড়ি থেকে প্রথমে নামলো অনিরুদ্ধ। নীল রঙের শার্ট আর জিন্স পরা। চেহারাটা আগের চেয়ে অনেক ভারী হয়েছে, চিবুকে দাড়ি। তার ঠিক পরেই নামলো নীলাশা। চোখে বড় সানগ্লাস, পরনে স্লিভলেস টপ আর টাইট প্যান্ট। ললিতা দেবী আগে থেকেই একটা পিতলের থালায় প্রদীপ আর ধান দূর্বা সাজিয়ে রেখেছিলেন। তিনি এগিয়ে যেতেই অনিরুদ্ধ হেসে বলল, আরে মা, এসব আবার কি? এই রোদের মধ্যে কেন দাঁড়িয়ে আছো? সে নিচু হয়ে মাকে প্রণাম করল। ললিতা দেবী নীলাশার দিকে এগিয়ে গেলেন বরণ করার জন্য। নীলাশা এক পা পিছিয়ে গিয়ে অনিরুদ্ধর হাতটা চেপে ধরল। নিচু গলায় ইংরেজিতে বলল, অনি, হোয়াট ইজ দিস? এই ধোঁয়া আর আগুনের শিখায় আমার অ্যালার্জি ট্রিগার করবে। অনিরুদ্ধ অপ্রস্তুত হয়ে পড়ল। মা, থাক না ওসব। নীলাশা একটু টায়ার্ড, এসো ভেতরে গিয়ে বসি। ললিতা দেবীর সাজানো বরণডালাটা অবহেলিত হয়ে একপাশে পড়ে রইল। তিনি ম্লান হেসে বললেন, এসো মা, ভেতরে এসো। ঘরে ঢুকেই নীলাশা রুমাল দিয়ে নাক চাপা দিল। ওহ মাই গড অনি, তোমার বাড়িতে এত ড্যাম্পের গন্ধ কেন? অ্যান্ড দিস ফ্যান, এটা চললে তো মনে হয় প্লেন টেক অফ করছে। সে সোফায় বসার আগে নিজের ব্যাগ থেকে একটা টিস্যু পেপার বের করে সিটটা ভালো করে মুছে নিল। অনিমেষবাবু পাশে এসে বসলেন। কেমন আছো বৌমা? তোমাদের ওখানে এখন কেমন ঠান্ডা? নীলাশা কৃত্রিম হাসি দিয়ে বলল, শীত তো আছেই বাবা, বাট উই হ্যাভ সেন্ট্রাল হিটিং। এখানকার মতো এরকম ঘাম আর অস্বস্তি নেই। অনিরুদ্ধ এদিক ওদিক তাকিয়ে বলল, বাবা, বাড়িটা তো একদম আগের মতোই আছে, কিছুই বদলাওনি দেখছি।
অনিমেষবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, বদলানোর সামর্থ্য আর কই রে খোকা, তুই আছিস, এটাই শান্তি। ললিতা দেবী রান্নাঘর থেকে সেই বহু প্রতীক্ষিত মালপোয়ার থালাটা নিয়ে এলেন। সোনার মতো উজ্জ্বল রঙের 4টে মালপোয়া রসে টইটুম্বর হয়ে রয়েছে। তিনি পরম মমতায় থালাটা নীলাশার সামনে ধরলেন। মা, আজ অনির জন্মদিন, এটা ওর খুব প্রিয়। আমি ভোরবেলা উঠে নিজের হাতে বানিয়েছি, একটু মুখে দাও। নীলাশা থালাটার দিকে এমনভাবে তাকালো যেন সেটা কোনো বিষাক্ত বস্তু। সে চোখ কপালে তুলে বলল, ইউ মাস্ট বি জোকিং মামনি। এসব ভাজাভুজি আর সুগারি সিরাপ, ডু ইউ নো হাউ আনহাইজেনিক দিস ইজ? আমি অর্গানিক সালাদ আর গ্রিলড চিকেন ছাড়া কিছুই খাই না। অনি, তুমিও কি এসব খাবে? অনিরুদ্ধ থালার দিকে হাত বাড়িয়েও থমকে গেল। সে মায়ের করুণ মুখের দিকে তাকিয়ে বলল, মা, আসলে নীলাশা ঠিকই বলছে, আমাদের বডি এখন এসব সহ্য করতে পারবে না। আমেরিকায় আমরা একদম লো ক্যালোরি ডায়েট করি। তুমি বরং আমাদের জন্য একটু চিনি ছাড়া ব্ল্যাক কফি করে দাও। ললিতা দেবী পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। তার কানে বাজছে অনির সেই ছোটবেলার কথা। মা, প্রতিবার আমার জন্মদিনে তুমি তোমার হাতের এই সেরা মালপোয়াটা আমার জন্য বানাবে তো? আজ সেই ছেলেই মাকে ফিরিয়ে দিল। দুপুরে খাওয়ার পর অনিরুদ্ধ আর নীলাশা শোয়ার ঘরে বিশ্রাম নিতে গেল। ললিতা দেবী আর অনিমেষবাবু পাশের ঘরে শুয়েছিলেন। মাঝরাতে ললিতা দেবীর পিপাসা পাওয়ায় তিনি রান্নাঘরের দিকে যাচ্ছিলেন জল আনতে। হঠাৎ অনির ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি শুনতে পেলেন নীলাশা হাসছে। নীলাশা বলছে, অনি, আই জাস্ট কান্ট বিলিভ ইট। তোমার মা কি ভাবেন আমরা ওসব তেল তেলে সস্তা মিষ্টি খাওয়ার জন্য এসেছি? ওই রান্নাঘরটা দেখেছ? দেওয়ালে কালি জমে কালো হয়ে আছে। আর ওই পুরনো কড়াইটা দেখে তো মনে হয় ওটাতে 100 বছরের ময়লা লেগে আছে। আই ফেল্ট লাইক ভমিটিং যখন তিনি ওটা আমার মুখের কাছে ধরলেন। কাল সকালেই কিন্তু আমরা কলকাতার কোনো ভালো হোটেলে চেক ইন করব। আই কান্ট স্টে হিয়ার এনিমোর। অনিরুদ্ধ দমে যাওয়া গলায় বলল, শান্ত হও নীলাশা, মা তো গ্রাম্য মানুষ, আবেগ দিয়ে সব বিচার করে। লজিক নেই তো মায়ের মাথায়। মালপোয়াগুলো মনে হয় ডাস্টবিনে ফেলার জন্যই বানিয়েছে। ললিতা দেবী দরজার বাইরে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তার মনে হলো বুকের ভেতরটা কেউ যেন ধারালো ছুরি দিয়ে চিরে দিচ্ছে। নিজের পেটের ছেলে মাকে গ্রাম্য আর লজিকহীন বলছে। যে মা তাকে নিজের মুখের গ্রাস কেড়ে খাইয়ে বড় করেছেন, সেই মায়ের পরিচ্ছন্নতা নিয়ে আজ প্রশ্ন উঠছে। পরদিন সকালে অনিরুদ্ধ আর নীলাশা যাওয়ার জন্য প্রস্তুত। তারা ট্যাক্সি ডেকে নিয়েছে। অনিমেষবাবু তাদের কিছু একটা বলে থামাতে যাচ্ছিলেন, কিন্তু ললিতা দেবী থামিয়ে দিলেন। ললিতা দেবী আজ আর তাদের জন্য বিশেষ কিছু রান্না করেননি, শুধু 1 বাটি মুড়ি আর চা দিয়েছিলেন। যাওয়ার সময় নীলাশা তার দামি হাত ব্যাগটা দোলাতে দোলাতে বলল, মামনি, বাই দ্য ওয়ে, ওই কালকের মালপোয়া না কি বলে, ওগুলো কি ফেলে দিয়েছেন? ললিতা দেবী এবার মাথা তুলে নীলাশার চোখের দিকে তাকালেন। তার চোখে আজ আর জল নেই, আছে এক অমোঘ কাঠিন্য। তিনি শান্ত গলায় বললেন, না বৌমা, ওগুলো ডাস্টবিনে ফেলার সুযোগ হয়নি। তিনি বারান্দা থেকে ডাক দিলেন, বিশু, এই বিশু, এদিকে আয় তো। বাড়ির সামনের ঝুপড়িতে থাকা মল্লিকার ছেলে বিশু দৌড়ে এলো। ললিতা দেবী ঢাকা দিয়ে রাখা সেই মালপোয়ার বাটিটা ওদের হাতে তুলে দিলেন। বললেন, নে খোকা, সবকটা নে, তোর বন্ধুর জন্যও নিয়ে যা। বিশু একটা মালপোয়া মুখে দিয়ে আহ্লাদে গদগদ হয়ে বলল, ওহ দিদিমা, কি দারুণ খেতে। তোমার মতো মালপোয়া কেউ বানাতে পারে না। ভগবান তোমাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক। ললিতা দেবী অনিরুদ্ধর দিকে তাকিয়ে বললেন, দেখলি খোকা, যে জিনিস তোর কাছে ডাস্টবিনে যাওয়ার যোগ্য, কারো কাছে সেটা অমৃত। আসলে খাবারের দাম চিনির রসে থাকে না রে, থাকে খিদের আর মায়ার ওপর। তোদের পেট ভরে গেছে, তাই মায়ার স্বাদ আর তোরা পাচ্ছিস না।
অনিরুদ্ধ চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নীলাশা বিরক্ত হয়ে বলল, অনি, লেটস গো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। গাড়িটা স্টার্ট দিল। ধুলো উড়িয়ে ওরা চলে গেল। ললিতা দেবী বারান্দার খুঁটি ধরে দাঁড়িয়ে রইলেন। অনিমেষবাবু পাশে এসে দাঁড়ালেন। তার চোখে জল। ললিতা দেবী বললেন, কেঁদো না গো, আজ একটা বড় বোঝা হালকা হলো। এতদিন ভাবতাম অনি বাইরে গেছে শুধু শরীর নিয়ে, মনটা পড়ে আছে এখানে। আজ বুঝলাম সে শুধু তার শরীর নিয়েই আমাদের থেকে দূরে যায়নি, মন থেকেও অনেক দূরে চলে গেছে। যাক, ভালোই হলো। এখন থেকে আর ভোরের আলো ফুটতেই উনুনের ধোঁয়ায় চোখ পোড়াতে হবে না। এবার থেকে মালপোয়া শুধু বিশুদের জন্যই হবে। বাড়ির চারপাশটা আবার নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু ললিতা দেবীর মনে আজ একটা চাপা কষ্টের সাথে এক অদ্ভুত শান্তিও আছে। সম্পর্কে সেই তেলতেলে মোহটা যেন আজ আগুনের আঁচে পুড়ে খাঁটি হয়ে গেছে। মালপোয়ার মিষ্টি আজ তার কাছে তিতকুটে মনে হলেও তিনি জেনে গেছেন ভালোবাসার সঠিক পাত্র কে।